ইতিহাস আছে। তোমরা জানো যে ইতিহাস বই পড়েছো তো তোমরা। তো ইতিহাস মানে শুধু একটা সাবজেক্ট নয়, প্রত্যেকটা সাবজেক্টের আবার একটা ইতিহাস আছে। প্রত্যেকটা সাবজেক্টের ইতিহাস আছে। যদি কেউ গণিত পড়ে তার গণিতের ইতিহাস আছে, যদি কেউ কম্পিউটার সায়েন্স পড়ে তার ইতিহাস আছে। আবার ইতিহাস একটা আলাদা সাবজেক্ট। তাহলে আমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে বাংলা। এই বাংলা সাহিত্য, বাংলা ভাষা, এর একটা ইতিহাস আছে, বুঝতে পারছো? এই ইতিহাসটাকে আমরা তিনটা যুগে ভাগ করি, ঠিক আছে? প্রথমটা হলো কি আদি যুগ, লেখা হয়েছে, তার সাল কত লেখা আছে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। এই যে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ, এইটাকে আমরা আদি যুগ বলছি। এর কারণ আছে, কেননা আদি মানে আদি শব্দের অর্থ প্রথম। এর আগে বাংলা সাহিত্যের কোনো নিদর্শন পাওয়া যায় না। এই সময়ে প্রথম বাংলা সাহিত্য লেখা শুরু। কি বললাম বুঝতে পারছো? তার আগে বাংলায় কোনো সাহিত্যের নিদর্শন পাওয়া যায় না। 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে এই সময়কাল, এই 1200 আছে এখানে, 950 আছে, মানে এটা আসলে খ্রিস্টাব্দ। এই খ্রিস্টাব্দের মধ্যে বাংলা যে সাহিত্য লেখা হয়েছিল, এবার খাতায় তোমরা নোট করো, সেটা হলো চর্যাপদ। বুঝতে পারবে তো? চর্যাপদ এইরকম তোমরা জানো চর্যাপদ। এই চর্যাপদ মানে চর্যাপদ লিখেছিলেন অনেক বৌদ্ধ সাধক, তারা চর্যাপদ লিখেছিলেন। অনেকগুলো পদ পাওয়া গেছে, অনেক কবি, 34 জন কবি ছিলেন। চর্যাপদের কবির সংখ্যা হলো কত? 24। চর্যাপদের কবির সংখ্যা 24 এবং পদের সংখ্যা 50টা পদ পাওয়া গেছে। চর্যাপদ কে আবিষ্কার করেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। খাতায় নোট করো, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেছিলেন নেপালের রাজদরবার থেকে। ঠিক আছে? তাহলে চর্যাপদ বাংলায় লেখা হলেও চর্যাপদের আবিষ্কার হয়েছিল নেপালে। নেপাল এখন আমাদের প্রতিবেশী দেশ, সেই নেপালে আবিষ্কার হয়েছিল 1960 খ্রিস্টাব্দে। খ্রিস্টাব্দটাও দরকার। 1960 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে আবিষ্কার হয়েছিল কি? চর্যাপদ। এটা লিখে ফেলবে। কে আবিষ্কার করেছিলেন? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, তিনি আবিষ্কার করেছিলেন। এই চর্যাপদের যে ভাষা, তার যে বিষয়বস্তু, সেটাকে বিশ্লেষণ করে পণ্ডিতেরা মোটামুটি ভাবে ঠিক করেছেন যে এই চর্যাপদই হলো বাংলা সাহিত্যের আদি নিদর্শন, প্রাচীনতম নিদর্শন, আদি নিদর্শন। প্রাচীন যুগে বাংলা সাহিত্যে আর কোনো উল্লেখযোগ্য লেখা তেমন পাওয়া যায় না। শুধু চর্যাপদের লেখাগুলোকেই ধরে নেওয়া হয় আদি যুগের সাহিত্য বলে। কিন্তু তার পরবর্তীকালে এখানে একটা বিষয় লক্ষণীয়, 1200 সালের পরের যে যুগটা শুরু হয়েছে সেটা কত? 1350। তাহলে এই যে মাঝখানের সময়টা গেল কোথায়? এই মাঝখানের সময়টাকে বলা হয় অন্ধকারময় যুগ। কি যুগ? অন্ধকার যুগ। অন্ধকার যুগ মানে কি? মানে সেই যুগে কোনো সাহিত্য যদি লেখা হয়েও থাকে, সেটা কোনো রেকর্ড পাওয়া যায় না, কোনো নিদর্শন পাওয়া যায় না। বলে কেন এটাকে অন্ধকার বলা হয়েছে? কেন? এই জন্য অন্ধকার, কিছু নেই বলে অন্ধকার। বুঝতে পারছো? এই ঘরে তুমি বসেছো, আমি আছি, ক্লাস হচ্ছে, আলো জ্বলছে, ফ্যান চলছে, এখানে কেউ যদি না থাকে ঘরটাই অন্ধকার। এই জন্য অন্ধকার। মানে কোনো সাহিত্য নিদর্শন ওই সময়ে কি পাওয়া যায়নি। ওই সময়ে হয়তো লেখা হয়েছিল কিন্তু পাওয়া যায়নি। কিন্তু কেন পাওয়া গেল না? পাওয়া যায়নি এই জন্য যে তখন একটা ঐতিহাসিক এবং সামাজিক দিক থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের সমাজে ঘটেছিল। সেটা কি বলতো? তুর্কি আক্রমণ। তুর্কিরা যে সময় আক্রমণ করেছিল, সে ভয়ঙ্কর বিধ্বংসী ঘটনা ঘটেছিল আমাদের সমাজে, আমাদের ইতিহাসে, আমাদের যে রাজনৈতিক বিশৃঙ্খলা একটা দেখা দিয়েছিল। আর এই বিশৃঙ্খল পরিস্থিতিতে কোনো সাহিত্য হয়তো লেখা হয়নি, বা লেখা হয়েছিল সেটা খুঁজে পাওয়া যায়নি। কিছু একটা ব্যাপার তো ঘটেছিল, যাই হোক এখনো পর্যন্ত নেই বলে তখন। তাহলে শুরু হলো 1350 থেকে মধ্যযুগ। এই মধ্যযুগের প্রথম সাহিত্য নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটা নোট করো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কবি হলেন বড়ুচণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবির নাম দেখেছো? বড়ুচণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবির নাম হলো কি? বড়ুচণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবির নাম হলো বড়ুচণ্ডীদাস।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবির নাম হলো বড়ু চণ্ডীদাস। ঠিক আছে, এটা হলো মধ্যযুগের প্রথম কাব্য। মধ্যযুগে লেখা প্রথম কাব্য হলো বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই কাব্য এর নাম শুনে কি বোঝা যাচ্ছে? এই কাব্যের বিষয় হলো কৃষ্ণের বিষয়, কৃষ্ণের মহিমা, এটা আখ্যান করা, এটা বর্ণনা করাই হলো এই কাব্যের বিষয়। ভগবান কৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, যার উদ্দেশ্য হচ্ছে কংসকে বধ করা। কংস, দুরাচারী কংস, তার হাত থেকে পৃথিবীকে মুক্ত করা, তাকে পৃথিবীকে রক্ষা করা। এর জন্য কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন কোথায়? মথুরায়। কংসের কারাগারেই তার জন্ম হয়েছে। কৃষ্ণের মায়ের নাম কি? কৃষ্ণের মায়ের নাম দৈবকী। বুঝতে পারছো? কিন্তু তিনি লালিত পালিত হয়েছিলেন কোথায়? মা যশোদার কাছে। তোমরা তো অনেক কিছু জানো। মা যশোদার কাছে তিনি লালিত পালিত হয়েছিলেন। তো কৃষ্ণের আবির্ভাব হলো কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ স্বয়ং ভগবান, কিন্তু এই মর্তভূমিতে তিনি আবির্ভূত হয়েছিলেন দুরাচারীর হাত থেকে, কংসের মতো দুরাচারী হাত থেকে পৃথিবীকে রক্ষা করবার জন্য। তো কৃষ্ণের যে মহিমা এবং সেই মহিমার কথা এই কাব্যের মধ্যে আছে। এবং তার সাথে সাথে কৃষ্ণের সঙ্গে অবতার যখন হয় তখন একজন কেউ আসেন না, তার সঙ্গে তার লীলা করবার জন্য আরেকজন সঙ্গে আসেন। তিনি হলেন রাধা। তিনি হলেন রাধা। তো রাধা এবং কৃষ্ণের মধ্যেকার যে পারস্পরিক সম্পর্ক, রাধা হলেন ভক্ত, কৃষ্ণ হলেন ভগবান। তো ভক্ত এবং ভগবানের যে লীলা, তাদের যে সম্পর্ক, সেইটা এই কাব্যের মধ্যে আছে। কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। এই কাব্যের মোট 13টা খণ্ড আছে। বুঝতে পারছো? কাব্যের কাহিনীকে 13টা খণ্ডে বড়ু চণ্ডীদাস সাজিয়েছে। প্রথম খণ্ডের নাম হলো জন্মখণ্ড। জন্মখণ্ড মানে বুঝতে পারছো, কৃষ্ণের জন্মের কথা সেখানে আছে। তারপরে রাধার সঙ্গে তার সম্পর্কের কথা পর তাম্বুল খণ্ড, বান খণ্ড, দান খণ্ড, বংশী খণ্ড, এরকম হয়ে একদম শেষ হয়ে যাবে যে খণ্ডে, তার নাম হলো রাধা বিরহ। তাহলে শ্রীকৃষ্ণ প্রশ্নটা কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? শেষ অংশের নাম কি? মোট কটা খণ্ড আছে? 13টা। 13টার মধ্যে 12টার সঙ্গে খণ্ড শব্দটা যুক্ত আছে, কিন্তু শেষটার সঙ্গে খণ্ড শব্দটা যুক্ত নেই। তার নাম হলো রাধা বিরহ। কেন এমন হলো? তোমাদের প্রশ্ন উঠতে পারে যে কেন এমন হলো, কেন সবগুলো খণ্ড আছে, এটাতে খণ্ড নেই, রাধা বিরহ হলো কেন? আসলে তখনকার দিনে যে বই লেখা হতো, সে বইগুলো তো এখনকার মতো ছাপিয়ে বইগুলো প্রকাশ করা হতো না, বই ছাপানো হতো না, বইগুলো হাতে লেখা হতো। সে বইটার শেষের পৃষ্ঠাগুলো, যে পৃষ্ঠাটায় খণ্ডের নাম থাকবে, সেই পৃষ্ঠাটা খুঁজে পাওয়া যায়। হাতে লেখা তোমার খাতা যেরকম কিছু যদি রেখে দাও যদি, তাহলে খাতার উপরের পাতা শেষের পাতা ছিঁড়ে চলে যায়। এখনকার দিনে বাইন্ডিং খাতা বেরোচ্ছে, হঠাৎ ছেড়ে না, কিন্তু যেগুলো সেলাই করে খাতা হয় সেটা ঠিক। আগেকার দিনে যখন পুঁথি লেখা হয়েছে তখন যে কাগজে লেখা হয়েছে, সে কাগজ থেকে সেটাকে উদ্ধার করা যায়। সেই জন্য যেহেতু তার নামটা কবি কি দিয়েছিলেন জানা যায় না, যারা গবেষক, যারা আবিষ্কারক, তারা সেই বিষয়টা পড়ে, কাব্যের বিষয়টা পড়ে তারা একটা নাম ঠিক করলেন। বলে এর মধ্যে বিষয়টা যেহেতু রাধার বিরহের কথা আছে, এর নামটা দেওয়া হোক রাধা। এর নামটা প্রথমত দিয়েছিলেন কে? যিনি আবিষ্কার করেছিলেন, যিনি গবেষক, বসন্ত রঞ্জন রায়। মনে থাকবে? চর্যাপদের আবিষ্কারক একটু আগে বললাম, কি নাম বলেছি? হরপ্রসাদ রায়। শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কারককে বসন্ত রঞ্জন রায়। মনে থাকবে? লেখো খাতায় লিখে, বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ বসন্ত রঞ্জন রায়, এটা লিখলেই হবে। তিনি এই পুঁথিটা আবিষ্কার করেছিলেন, এই শেষ খণ্ডের নামও তিনি দিয়েছিলেন। তাহলে এটা হলো মধ্যযুগের প্রথম কাব্য। এবারে মধ্যযুগে আরো অনেক ধরনের কাব্য লেখা হলো। শ্রীকৃষ্ণ কীর্তন এটা প্রথম। এরপরে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর দুজন কবি হলেন বিদ্যাপতি এবং চণ্ডীদাস। কার নাম বললাম? বিদ্যাপতি এবং চণ্ডীদাস। এই দুজন কবি বৈষ্ণব পদকর্তা হিসাবে এরা পদাবলী রচনা করলেন। এরা হলেন চৈতন্য পূর্বযুগের দুজন প্রখ্যাত বৈষ্ণব পদকর্তা। তারপরে চৈতন্যদেবের আবির্ভাব হলো, ভগবান চৈতন্যদেবের আবির্ভাব হলো। চৈতন্যদেবকে নিয়ে প্রচুর জীবনী সাহিত্য লেখা হলো। চৈতন্যদেবের জীবনকে নিয়ে প্রচুর সাহিত্য লেখা হয়েছে। কি কি সাহিত্য লেখা হয়েছে? তাকে কি বলা হলো? জীবনী সাহিত্য। বুঝতে পারছো? তিনি এমন একজন মানুষই জন্মেছিলেন ঠিকই। কোথায় জন্মেছিলেন চৈতন্য
চৈতন্যদেব নবদ্বীপে। কাদের বাড়িতে জন্মেছিলেন? তার পিতার নাম কি? জগন্নাথ মিশ্র। মায়ের নাম কি? সচী দেবী। জগন্নাথ মিশ্র এবং সচী দেবীর গৃহে তিনি আবির্ভূত হয়েছিলেন। ভগবান চৈতন্যদেব 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। সন্ন্যাস ধর্ম নেওয়ার পরে তারপরে তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করতে শুরু করলেন এবং তার যে বৈষ্ণব ধর্ম প্রচার সেটা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রাখলো না, সেই বৈষ্ণব ধর্ম উড়িষ্যা থেকে শুরু করে উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত ছিল। মানে দক্ষিণ ভারত এবং উত্তর ভারত সমগ্র ভারতবর্ষে বৈষ্ণব ধর্মকে তিনি প্রচার করেছেন এবং প্রসার ঘটিয়েছেন। তার নাম কি? চৈতন্যদেব। তো তার যে জীবন সেটা খুব আলোকিত। যদিও তিনি স্বল্পায়ু ছিলেন, মাত্র 46 বছর তিনি বেঁচে ছিলেন, কিন্তু এই 46 বছর বয়সেই সারা ভারতবর্ষকে তিনি ধর্মের দিক থেকে অন্তত একটা মুক্ত বাতাবরণ সৃষ্টি করতে তিনি পেরেছিলেন। ধর্মের মধ্যে যে কুসংস্কার ছিল, ধর্মের মধ্যে যে অন্ধকার দিকগুলো ছিল, অযৌক্তিকতা ছিল, সেই অযৌক্তিকতাকে সব দূর করে একটা উদার মানবতার বাণী তিনি ছড়িয়ে দিলেন। কোথায়? মানুষের মধ্যে। আবির্ভাব হলো নবদ্বীপে। তার বেশিরভাগ কর্মজীবনটা তার কেটেছে কোথায়? ধর্মজীবন, সন্ন্যাস জীবন, কর্মজীবন কেটেছে পুরীতে, লীলাজলে। পুরীতে তিনি 18 বছর ছিল। বুঝতে পারছো? পুরী গেছো তোমরা? কি রে, তোমরা পুরী গেছিস কোথাও? পুরী যারা গেছো সেখানে দেখবে চৈতন্যদেবের পদচিহ্ন, চৈতন্যদেবের স্মৃতি পুরীতে চতুর্দিকে ছড়িয়ে আছে। 18 বছর তিনি পুরীতে ছিলেন এবং সেখানেই তার শেষ জীবন, অন্তিম জীবন অতিবাহিত হয়। কিভাবে তিনি মারা গিয়েছিলেন সেটা বিতর্কিত বিষয়, কিন্তু পুরীতেই তার জীবনের শেষ অধ্যায় কেটেছিল, এটা সত্য কথা। স্বাভাবিকভাবেই যে চৈতন্যদেবের জীবনকে নিয়ে তখনকার দিনের যারা বৈষ্ণব পদকর্তা এবং সাহিত্যিক প্রচুর গ্রন্থ লিখেছেন, সেগুলোকে বলা হয় চৈতন্য জীবনী গ্রন্থ। তার আদি লেখক হলেন বৃন্দাবন দাস। তিনি বৈষ্ণব ভক্ত ছিলেন। তার গুরু ছিলেন চৈতন্যদেবের যিনি পরিকর নিত্যানন্দ, নিত্যানন্দ প্রভু বা নিত্যানন্দ মহাপ্রভু। তার শিষ্য ছিলেন। তিনি চৈতন্যদেবের জীবনকে নিয়ে প্রথম কাব্য লিখেছিলেন, নাম হলো চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত, বুঝতে পারছো? এটা সব চলছে কি এই মধ্যযুগের কথা। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরে চৈতন্যদেবের জীবনী সাহিত্য, তারপরে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের একটা ধারা আছে। মঙ্গল কাব্যের মধ্যে সব থেকে প্রথম হলো মনসা মঙ্গল কাব্য। মনসা মঙ্গলের কথা আমাদের এলাকার ছেলেমেয়েরা সবাই জানে। মনসা দেবী এইসব এলাকায় একটু বেশি করে পূজিত হয়। রাস্তাঘাটে দেবীকে দেখলে একটু মা মনসার কি দেখা যায়, মন্দির দেখা যায়, পুজো হয়। গোনাড়ার মনসা মন্দির কথা সবাই জানো, কি জানো তো? বা আরো অনেক জায়গায় মনসা মন্দির আছে, বাড়িতেও অনেকের মনসা পুজো হয়। কিন্তু মনসা পুজো হয় কেন? সর্পভীতি থেকে, সাপের ভয় থেকে লোকে প্রথম মনসা পূজা করেছে। সে মনসা দেবীর যে কীর্তি, তার যে বিজয় কাহিনী, তাকে মনসা মঙ্গল কাব্য। মনসা মঙ্গলের পরে আরেক ধরনের মঙ্গল কাব্য আছে, সেটা হলো চণ্ডী মঙ্গল কাব্য। বুঝতে পারছো? চণ্ডী মঙ্গলের নাম শুনে কি বোঝা যাচ্ছে? বেশি চণ্ডীর কথা আছে। চণ্ডী মঙ্গল কাব্য, ধর্ম মঙ্গল কাব্য, অন্নদা মঙ্গল কাব্য। এবং মঙ্গল কাব্যের একটা দীর্ঘ ধারা আছে মধ্যযুগের বাংলায়, এবং শেষে হলো অন্নদা মঙ্গল। 1760 খ্রিস্টাব্দে অন্নদা মঙ্গলের কবি ভারতচন্দ্র রায় গুণাকর তিনি প্রয়াত হন। কত সালে বললাম? 1760 খ্রিস্টাব্দে। এই 1760 খ্রিস্টাব্দে বলা হয় 1760 খ্রিস্টাব্দে 1760 খ্রিস্টাব্দে অন্নদা মঙ্গল কাব্যের যে কবি তিনি মারা যান এবং মধ্যযুগের শেষ হন। তাহলে মধ্যযুগের সমাপ্তিকাল আমরা বলছি কত সাল? 1700 কত লেখা আছে? 60। এরপরে আধুনিক যুগ। এই আধুনিক যুগ 1800 সাল থেকে শুরু এবং বর্তমান কাল পর্যন্ত এটা চলছে। 1800 সাল থেকে বর্তমান কাল পর্যন্ত আধুনিক যুগের আধুনিক যুগ। বর্তমান কাল মানে এখনো আমরা এই আধুনিক যুগে যাচ্ছি। 1800 সালে প্রথম শুরু হলো আধুনিক যুগ। ইংরেজরা এলো আমাদের দেশে, পাশ্চাত্য শিক্ষা দীক্ষার প্রসার ঘটলো, তাই তো? ইংরেজি শিক্ষার বিস্তার ঘটলো, স্কুল কলেজে ইংরেজি পড়ানো শুরু হলো, যুক্তি বুদ্ধি দিয়ে মানুষ লেখাপড়া করতে শুরু করলো, সাহিত্য রচনা শুরু হলো। আধুনিক যুগের সব থেকে প্রথমের দিকে সব থেকে বড় লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাজা রামমোহন রায়ের নাম শুনেছেন, ভারত পথিক রাজা রামমোহন রায়। তাহলে রামমোহন রায়, বিদ্যাসাগর এবং পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, কত বড় বড় কবি বাংলা সাহিত্যে এসেছেন এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা সব থেকে বেশি বলা যায়, কেননা তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। বাঙালিদের মধ্যে সব থেকে প্রথম নোবেল পুরস্কার তিনি লাভ করেছিলেন বাংলা সাহিত্য চর্চা করে। এইরকম কীর্তি তার আগেও কেউ না, পরেও কেউ না, কাউকে পাওয়া যায় না। একমাত্র রবীন্দ্রনাথ বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কার লাভ করেছেন।
তিনি আত্মজীবনীতে। এই হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের একটা সামগ্রিক ধারা। এইটাই তোমাদের পড়তে হবে। বাংলা অনার্স যারা পড়বে তাদেরও এটা পড়তে হবে, বাংলা পাশে যারা পড়বে এটাই পড়তে হবে। সিলেবাসটা শুধু এদিকে একটু যাবে, সিলেবাসটা ওদিকে। কিন্তু বোর্ড বাংলা সাহিত্যের ইতিহাসটা হচ্ছে সংক্ষিপ্ত আজকে বললাম। পরবর্তী যখন আমার ক্লাস হবে বিস্তৃতভাবে আমাদের কলেজে বিভিন্ন স্যাররা, বাংলা ডিপার্টমেন্টের স্যাররা সব পড়াবেন, আমিও পড়াবো, সব মিলে বাংলা সাহিত্য